আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আপনি কেমন আছেন? আমি ইনশাআল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো রেখেছেন। তা আপনি তো দীর্ঘদিন যাবত লেখালেখির সাথে জড়িত রয়েছেন। জি। আহ, আপনি বিভিন্ন ধরনের লেখা আপনি লেখেন। আপনি ইংরেজিতে অনেক পারদর্শী। ইংরেজি কবিতা আপনি লেখেন। বিশেষ করে আপনি বাংলাকে বেশি প্রাধান্য দেন, যে বাংলাদেশের নাগরিক হিসেবে সবচেয়ে অগ্রাধিকার পায় যে বাংলা ভাষায় সাহিত্য রচনা করা। তো আপনার এই সাহিত্য রচনার যে স্পিরিট, এটা যে আপনার লেখার যে আপনার যে অনুপ্রেরণা, এটা আপনি কিভাবে পেলেন, সংক্ষেপে বলেন। ধন্যবাদ। এটা আমি ছোটবেলা থেকে যখন আনুষ্ঠানিক লেখাপড়া শুরু করি, তখন আমাদের যে বড় বড় মহিরুহ কবি সাহিত্যিকরা ছিলেন এই দুই বাংলায় মিলে, তাদের এই লেখাটা কিন্তু আমাদের এই অঞ্চলে, এশিয়ার অঞ্চলে আমার মনে হয় যে শ্রেষ্ঠতম। সুতরাং তাদের লেখাটা আমার হৃদয় ছুঁয়ে যায় এবং এই দুই বাংলার যে বড় বড় কবি সাহিত্যিক, উপন্যাসিক, তাদের লেখা পড়ে পড়েই আমার এই বাংলার প্রতি, এই বাংলার এক নিসর্গের প্রতি এক ধরনের মায়া পড়ে যায়। শুধু নৈসর্গিক দৃশ্য না, মানুষের যে সমাজ চেতনা এবং সমাজ, এটাও আমার উপর একটা বিরাট প্রভাব বিস্তার করে। তখন থেকে আমি কিছু একটা লেখার অনুপ্রেরণা পাই। সুতরাং আমার লেখার অনুপ্রেরণা হলো আমার মাটি ও মানুষ। মাটি ও মানুষ। তো স্যার, আসলে আপনি তো যে লেখনী আমি আপনার ইকোনমিক্স বইটা আমি ব্যক্তিগতভাবে পড়েছি। আপনি অর্থনীতির উপরে যে একটা জাগরণ সৃষ্টি করেছেন। আপনি তো আসলে অর্থনীতির উপরে এত রিসার্চফুল এবং সবচেয়ে রিসোর্স যে বিষয়গুলো তুলে এনেছেন, যে অর্থনীতির বিষয়টাকে কি, অর্থনীতি সম্পর্কে জানতে হলে আপনার বইটা পড়া উচিত। তো আপনার এই অর্থনীতির উপরে যে বইটা লিখছেন, ইকোনমিক্স, যেটা আসলে সারা ফেলেছে অলরেডি, এটা অত্যন্ত বিক্রি এবং পাঠক চাহিদা শীর্ষে রয়েছে বইটি। আমরা কিছু বইমেলায় যারা অর্থনীতির উপরে যে ছাত্ররা রয়েছেন, বইটা দেখার সাথে সাথে হট কেকের মতো তারা কিনে নিচ্ছেন। তো অর্থনীতির উপরে আপনি বই লেখার অনুপ্রেরণা কোথা থেকে পেলেন? আসলে তো দেখুন, অর্থনীতি সব জায়গায় জড়িত। আমাদের রাজনীতি, আমাদের সাহিত্যকর্ম, সবকিছুর মধ্যে অর্থনীতি জড়িত। এমনকি কবি রবীন্দ্রনাথ ঠাকুর লিখতে বাধ্য হয়েছিলেন 2 বিঘা জমি। এটাও একটা অর্থনৈতিক কবিতাই। হ্যাঁ, যে যার যত আছে তার চেয়ে বেশি সে চায়, এই যে কবিতার একটা লাইন। হ্যাঁ, যার যত আছে ভুরি ভুরি, হ্যাঁ, এবং যে ধনী ওইটুকু তো তার পোষাচ্ছে না, আরো দরকার। সুতরাং অর্থনীতি সবকিছু মিলে আছে। আর অর্থনীতির যে আমরা দেখে আসছি আমাদের ব্যক্তিগত পারিবারিক জীবনে, অর্থনীতিবিদরা যা বলে তার সাথে মেলে না। তখন আমি চিন্তা করলাম যে কি কি জিনিস মেলে না, সেটা আমি একটু মিলাতে গিয়েই অর্থনীতির বাইরের ভ্যান্টেজ পয়েন্ট থেকে দাঁড়িয়ে আমি অর্থনীতিকে দেখেছি। যদিও আমি ইংরেজি বিভাগে ঢাকা ইউনিভার্সিটিতে পড়েছি, সেখান থেকে দাঁড়িয়ে অর্থনীতিকে কিরকম দেখা যায় সেটাই লিখেছি। আমি অর্থনীতির একজন ছাত্র না, কিন্তু এর মানে এই না যে আমি তা লিখতে পারবো না। আমার দৃষ্টিতে অর্থনীতি কি সেটা আমি লিখতে চেষ্টা করেছি। ধন্যবাদ, চমৎকার আপনি কথা বলেছেন যে আপনি যদি অর্থনীতির ছাত্র না, কিন্তু লেখার যে শক্তি, যে আপনার স্পৃহা রয়েছে, সেটা আপনাকে দমাতে পারেনি। এই জন্য আপনার যে সাহিত্যকর্ম, এখানে আপনি সমস্ত বিষয়কে তুলে এনেছেন, যে একজন লেখক তার সব বিষয়ে যে দক্ষতা, সেটাই আপনি বহিঃপ্রকাশ ঘটিয়েছেন এই ইকোনমিক্স বইয়ের মধ্যে। তো ধন্যবাদ, আপনার চমৎকার কথা। যদিও আপনি বললেন যে আপনি অর্থনীতির ছাত্র না, তারপরও আপনি আপনার স্পৃহা থেকে আপনার পারপার্শ্বিকতা, দেশ, সমাজ, পরিবার, এই সমস্ত কিছু বিবেচনায় আপনি বইটা লিখেছেন, যেটা বইটা আসলে অত্যন্ত সময় উপযোগী। যা আপনি একটি চ্যালেঞ্জ নিয়েছেন, আমার মনে হচ্ছে যে বাচ্চাদেরকে নিয়ে আপনি যে ভাবেন, কিশোরদেরকে নিয়ে যে আপনি ভাবেন, তারই একটি বহিঃপ্রকাশ আপনি ঘটাচ্ছেন। এবার অমর একুশে বইমেলা প্রিয় দর্শক দেখেন এই বইটা, যে ভাতের দেশ, যে এটা একটা অর্থনীতির উপরে একটা চাপ রয়েছে, যে ভাত, মানুষ আসলে যে খাদ্য সংকটে থাকলে মানুষের যে ধরনের সমস্যার সম্মুখীন হয়, এবং বিশেষ করে আমরা ঢাকা শহর থেকে বিভিন্ন শহরে দেখি
যে অনেক বাচ্চারা ফুটপাতে ঘুমাচ্ছেন, অনেক মানুষ এই ভাতের জন্য হাহাকার করতেছেন। এই ভাতের জন্যই মানুষ অনেক ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন। ভাত নিয়েই মানুষ মানে নিজের রিজিকের জন্য অনেক চিন্তা ভাবনা করতেছেন। এই ভাতের দেশ যে উনি এই বাচ্চাদের মন মগজের ভিতরে যে এই বিষয়গুলো তুলে আনছেন এবং মাটি এবং মানুষের সাথে মিশে গেলে এবং গ্রামীণ যে পটভূমিগুলো চিত্রগুলো রয়েছে এই ছড়াগুলোর মাধ্যমে এই বাচ্চাদেরকে ইনি এটাই মেসেজ দিচ্ছেন যে আসলে যারা শহরের বাচ্চা রয়েছে তারা যদি এই বইটা পড়ে তারা আসলে গ্রামের একটা ফিলিংস বা গ্রামের একটা মজা এই বইটা থেকে নিতে পারবেন। তো স্যার, আমি এই ভাতের দেশ যে আপনি লিখলেন, তো আপনি যদি সংক্ষেপে এই ভাতের দেশ সম্পর্কে কিছু বলেন। আমাদের যে এই অঞ্চলের বাংলা ভূমি, আগে তো পশ্চিমবঙ্গ ছিল আমাদের সাথে, এখন বাংলাদেশ। আমাদের এই পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ, এখন শুধু বাংলাদেশ, আমরা বাংলাদেশি। এখানে ভাত এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে আমাদের জীবনে যে আজ আমেরিকা ইউরোপে থাকে অভিবাসী, বাঙালি অভিবাসী, বাংলাদেশি অভিবাসী, তারাও এক বেলা ভাত ছাড়া আমি দেখেছি যে তাদের চলে না। হ্যাঁ, ভাতের সাথে তাদের আত্মিক, সাংস্কৃতিক এবং যা বলেন আপনি রুচির যে সম্পর্ক, এটা এতটাই প্রগাঢ়। তো আর বাংলাদেশে আপনি দেখবেন যে আমরা সবাই এই প্রায় তিন বেলা ভাত খাই, প্রায় তিন বেলাই বলা যায়। এবং কথায় কথায় আমরা টিপ্পনিও কাটি যে ভাতের হোটেল, এই ভাত বেচো গিয়া। হ্যাঁ, তো সুতরাং ভাত আমাদের জীবনে একটা বিরাট মানে একটা দানবীয় শক্তি হিসাবে রয়ে গেছে আমাদের জীবনে। হ্যাঁ, সুতরাং এই 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 বাংলা ভূমিকে ভাতের দেশ বললেও অত্যুক্তি হবে না। হ্যাঁ, সুতরাং এ নিয়ে একটা ছড়ার বইয়ের নাম দেওয়াই যেতে পারে, এটা ভাতের দেশ। এবং এই ছড়ার বইয়ে শুধু ভাত সম্বন্ধেই লেখা নাই, এর সম্বন্ধে অনেক কিছু সম্বন্ধেই লেখা আছে। আমাদের এর ভিতরে লেখা আছে আমাদের যে বৌচি খেলা, গ্রাম বাংলার দাঁড়িয়া বাঁধা, তারপরে আপনার বৌচি খেলা, দাঁড়িয়া বাঁধা, গোল্লাছুট, এই ধরনের যে খেলাগুলা যেগুলা প্রায় বিলুপ্ত প্রায়, হ্যাঁ বিলুপ্ত প্রায় সেগুলা সম্বন্ধেও ছোট ছড়ার মধ্যে কনসাইজ করে লেখা হয়েছে। এবং অনেক ছড়াই গ্রাম প্রধান, তবে শহরের ছড়াও আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। আপনি যে বিষয়টা বলছেন যে আসলে আমাদের দেশটা একটি ভাতের দেশ, প্রিয় দর্শক, উনি এই ভাতের দেশ নামকরণের পিছনে যে বিষয়টা উনি এখানে বললেন, উপস্থাপন করলেন যে আসলে আমাদের এই বাংলাদেশটা ভাতের দেশ। আমরা যত কিছুই খাই না কেন, ভাত ছাড়া কিন্তু আমাদের চলবে না। এমনকি ইউরোপ আমেরিকায় গিয়েও তো চলে না। তো আসলে এই বইটা যদি মানে এটা শুধু আমাদের বাংলাদেশই নয়, এটা যদি ছড়ার বই, বহির্বিশ্ব বইটা যদি কোনো আমাদের দেশের লোক এই বইটা নিয়ে কিছুটা হলেও মানে উপলব্ধি করে, তো আসলে লেখককে ধন্যবাদ দেবে এই কারণে যে উনি পুরো বাংলাদেশকে মিন করেছেন এই বইটার মধ্যে, যে ভাতের দেশ। আমাদের বাংলাদেশটা আসলে একটা ভাতের দেশ, ভাত ছাড়া আমাদের চলে না। তো ধন্যবাদ প্রিয় দর্শক। এই বইটা আসলে অমরাগীশু বইমেলায় আসবে, মিদুল প্রকাশন প্রকাশ করতেছে বইটি। অত্যন্ত নান্দনিকতায় বইটি প্রকাশ পাবে, সম্পূর্ণ রঙিন হবে বইটি এবং এটা ছড়ার বই এবং যারা অভিভাবক রয়েছেন তাদেরকে আমি বলতে চাই যে আপনারা অবশ্যই আপনাদের শিশুদেরকে, বাচ্চাদেরকে এই ধরনের বই কিনে দিবেন, যে বইটা থেকে তারা আসলে একটা আমাদের দেশের একটা পূর্ণাঙ্গ স্তর তারা পাবে। ধন্যবাদ প্রিয় লেখক মহোদয়, আপনি সুন্দর একটি বই লিখেছেন। তো আর একটা বই উনি লিখতেছেন এবার, প্রান্তিক শহর। ও বইটা ওনার প্রান্তিক শহর যে বইটা আছে, প্রিয় দর্শক দেখেন, এটা আসলে একটি সুন্দর একটি কবিতার বই, কাব্যগ্রন্থ। এখানে বিভিন্ন আমাদের এই দেশের, আমাদের সমাজ রাষ্ট্র ব্যবস্থা নিয়ে যে বিষয়গুলো উনি তুলে এনেছেন এবং একটা মানুষের মানসিকতা সুন্দর করার জন্য এই বইটার মধ্যে চমৎকার মেসেজ উনি দিয়েছেন অল্প কথায়। মূলত যে প্রান্তিক শহর হলো সেই সমস্ত উদীয়মান শহর যেগুলা এখন হচ্ছে, হ্যাঁ মাত্র শহরে রূপান্তর হচ্ছে, সেই রূপান্তরিত শহরগুলোতে যেগুলো নাকি সদ্য রূপান্তরিত, এই শহরগুলোতে যে সংস্কৃতির একটা ফল্গু দ্বারা বহমান থাকে, সেই চিত্রটাকে
এখানে তুলে ধরা হয়েছে, এবং এর সাথে অনেক আরো আমাদের সমাজ জীবনের, রাষ্ট্রীয় জীবনের কবিতা বলি আছে। আমার মনে হয় যে দর্শকদের, শ্রোতাদের, পাঠকদের ভাল লাগবে। ধন্যবাদ প্রিয় লেখক মহোদয়, আপনি আসলে এক চমৎকার কিছু কবিতা এখানে লিখেছেন। আপনি তো আসলে আপনার যে লেখনীর ক্ষুধার যে শক্তি আল্লাহ আপনাকে দিয়েছেন, আপনি লিখছেন, অনবরত লিখছেন, আপনি আগামীতে লিখবেন, আল্লাহ যদি আপনি তৌফিক দান করেন। আপনি এই লেখার মাধ্যমে জাতিকে আপনি কি ধরনের মেসেজ দিতে চান, যদি একটু পরিষ্কার করে বলেন। হ্যাঁ, আগামীতে লিখবো, আপনি ঠিকই বলেছেন। যেমন যে আজকে জানুয়ারি 20 তারিখ, আর 10 দিন পরে এই দুইটা বই বের হবে, এই 21/2025 সনে। আর 2026 সনে আমি চিন্তা করছি ওনাদের মাধ্যমে, এই মৃদুল প্রকাশনের মাধ্যমে আমি বের করব একটা ধর্মীয় আলোচনা বিষয়ক বই, যেটা হবে বাইলিঙ্গুয়াল, দুইটা ভাষায় একই বইয়ের মধ্যে। সেটা হবে যেমন এরকম নাম হবে যে এ মিডল রোড অ্যান্ড দ্য মিডল অফ দ্য রোড, মানে মাঝের রাস্তাটি এবং রাস্তার মাঝখানটা, হ্যাঁ, মাঝখানটা। সুতরাং আমরা জানি যে ইসলাম হলো রাস্তাগুলোর মধ্যে মাঝের রাস্তাটি, এবং সেই মাঝের রাস্তার আবার মাঝখানটা হলো ইসলাম। সুতরাং এইটা সম্বন্ধে একটা বিস্তারিত আলোচনা, এবং কন্টেম্পোরারি বিশ্বে যে প্রশ্নগুলা তোলা হয় তার উত্তর অনেকটা সেই বইয়ের মধ্যে থাকবে। এবং 2026 সনের এই বইটা তো ইনশাল্লাহ বের করব, এবং এর সাথে ওনারাই বের করবেন, এবং এর সাথে বের করবো আরেকটা কবিতার বই, এটা আমি লিখছি এখন। ধন্যবাদ। আপনি আসলে আপনার আগাম বার্তা আপনি দিলেন। আপনার 2026-এ ইনশাল্লাহ যে আপনার 26-এ বইমেলায় আপনার হৃদয়ের যে বার্তা আপনি দর্শক এবং পাঠকদেরকে বললেন, যে অবশ্যই আপনি যে একজন মানে প্রফেশনালি একজন লেখক, একজন রাইটার, আপনি একজন রাইটার হিসেবে নিজেকে তুলে ধরতেছেন। আসলে উনি একজন, আপনি নিজে একজন পরিশ্রমী ব্যবসায়ী, সফল ব্যবসায়ী, তারপরেও সাহিত্যকে অত্যন্ত ভালোবেসে আপনি এই আমাদের বাংলাদেশ তথা সার্বজনীনভাবে মানুষকে মেসেজ দিচ্ছেন যে আসলে সাহিত্যের মধ্যে থাকা দরকার, থাকলে আমাদের মন মনন ইনশাল্লাহ প্রফুল্ল হবে, একটা সুচিন্তার দ্বার উন্মোচন হবে। অবশ্যই অবশ্যই, আমি তাই মনে করেন। তো প্রিয় দর্শক, আমি আসলে ওনার এই প্রান্তিক শহর যে বইটি উনি লিখছেন এবারে বইমেলায়, তো আমি একটা কবিতা আমার খুবই দাগ কাটতেছে, এই জন্য আমি কয়েকটা পংক্তি বলতেছি। যে উনি একটা কবিতা লিখেছেন যে নবী, কবিতার নাম দিয়েছেন নবী। তো নবী একজন সৃষ্ট মানব, যদিও জন্ম নেন, নবী একজন স্বর্গীয় দূত, যদিও রক্ত দেন। তিনি একজন প্রতিনিধি, খোদার প্রতিনিধি, তিনি একজন প্রতিনিধি, জনপ্রতিনিধি। নবী কোনো পুরুষের পিতা নন, হতে পারেন তিনি নবীর পিতা। তিনি একজন আলোকিত চাঁদের মতন, তিনি করেন আলোকিত সূর্যের মতন। তিনি যখন কষ্ট করেন মিষ্টি ফলে খেজুর গাছে। প্রিয় দর্শক, যদিও কবিতাটা সাধারণ মানুষ একটু বোধগম্য হতে একটু সময় লাগবে, কিন্তু এখানে যে নবীজির কথাগুলো উনি বলছেন, যে কথাগুলো আল্লাহ এই কোরআনের আয়াতের মধ্যেই কথাগুলো আছে। হ্যাঁ, এখানে একটা জিনিস, এই কবিতাটার, নবী কবিতাটার আপনি যেহেতু পড়েছেন, একটা জিনিস লিখেছি, বুঝাতে চেয়েছি মানুষকে, যে নবী একজন জনপ্রতিনিধি, মানুষের প্রতিনিধি, আবার নবী নিজেই আল্লাহরও প্রতিনিধি। হ্যাঁ, এমন একজন প্লেসে বসে আছেন, আল্লাহর প্রতিনিধি হিসাবে মানুষকে উনি বলেন, আবার মানুষের সুখ দুঃখগুলা মানুষের প্রতিনিধি হিসাবে আবার আল্লাহর কাছে পেশ করেন। সুতরাং উনি এরকম একটা ইউনিক পজিশনে আছেন যে আমার স্রষ্টা এবং সৃষ্টি দুইজনেরই প্রতিনিধি। আসলে চমৎকার। তো প্রিয় লেখক মহোদয়, আপনার এই তরুণ প্রজন্মকে নিয়ে কোনো ভাবনা আছে কিনা, বা তাদেরকে নিয়ে আপনি কোনো বই লেখার কোনো সম্ভাবনা আছে কিনা? শুধু তরুণ প্রজন্ম আমাদের এখন আইডল হয়েছে, বাংলাদেশকে তারা একটা পুনর্জন্ম দিয়েছে। আমি তো ম্যাচিউরড প্রজন্মের জন্য কবিতা লিখি, আর শিশুদের জন্য এবছর আমি ছড়ার বইও লিখেছি। তো আমাদের যে তরুণ প্রজন্ম, এটা এমন একটা বিস্ময়কর জিনিস যে এটা আমার বুঝতে খুবই অবাক লাগছে যে কিভাবে তারা একটা বিপ্লব সাধন করে ফেলেছে। সুতরাং আমি ভবিষ্যতে এই সম্বন্ধেও বই লিখব।
রাইট। আসলে আপনি যেহেতু বিপ্লবী চেতা, আপনার মনের ভিতরে একটি বিপ্লবী ধ্যান ধারণা কাজ করে, এই জন্য আমাদের যে 2024-এর গণ অভ্যুত্থান, যেটা বিশ্বে একটা মাইল ফলক দৃষ্টান্ত স্থাপন করেছে ইতিমধ্যে, এবং বর্তমান আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার, যিনি দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন খুবই সকলের সুপরামর্শে এবং প্রত্যেকটা জনগণের মতামতকে প্রাধান্য দিয়েও দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তো আপনার কাছে আমার প্রশ্ন, যেভাবে দেশ এগিয়ে যাচ্ছে, এইভাবে দেশ যদি এগিয়ে যায়, তো আমাদের যে পরবর্তী জেনারেশন যারা রয়েছেন, তারা যে নতুন কোনো বিপ্লবের তো ডাক দিবেন না, অথবা আমাদের যে বিপ্লব সাধিত হয়েছে, আমরা এক ধরনের একটা গহ্বরের যে আমাদের দেশ ছিল, একটা ভুল পথে আমরা পরিচালিত হচ্ছিলাম, সেখান থেকে উত্তরণের একটা পথ এই আমাদের সোনার ছেলেরা এনে দিয়েছেন ইনশাআল্লাহ, আল্লাহ রহমতে। তো তাদের প্রতি আপনার কোনো বক্তব্য আছে কিনা? তাদের প্রতি আমার বক্তব্য এই যে তরুণরা এই বিপ্লব সংগঠিত করেছে, যে ছাত্র জনতা বিপ্লব সংগঠিত করেছে, তাদেরও বয়স হবে। সুতরাং এই পুরনো প্রজন্ম হয়তো এক সময় দেখা যাবে না চারদিকে, এরাই মধ্যবয়সী হয়ে বৃদ্ধ হবে। সুতরাং এই বিপ্লবকে তারা টেনে নিয়ে যাবে। হ্যাঁ, সুতরাং টেনে নিয়ে গেলে আপনার আগের যে বস্তা পচা সিস্টেম সেটা থাকবে না, অটোমেটিক্যালি আপনার সেটা দূর হয়ে যাবে। এবং ইউরোপ আমেরিকায়ও আমাদের অবস্থায় ছিল, তাদের মধ্যেও বিপ্লব সাধনের পর আস্তে আস্তে দেশ এইভাবেই ঠিক হয়ে গিয়েছে। ধন্যবাদ আপনাকে। আমাদের প্রিয় লেখক মহোদয় অসাধারণ ওনার এই বইয়ের তথ্য দিলেন, বই সম্পর্কে বললেন, এবং আমাদের যে আগামী প্রজন্ম নিয়ে কথা বললেন, এবং বর্তমান গণ অভ্যুত্থান নিয়ে উনি কথা বললেন, এবং দেশ ভাবনা নিয়েও কথা বললেন। আগামীতে উনি এই তরুণ প্রজন্মকে নিয়ে উনি বই লিখবেন। প্রিয় লেখক, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি এই অমরকৃষি বইমেলার আয়োজন নিয়ে কিছু বলবেন কিনা, শেষ কথা? হ্যাঁ, এবার তো আপনাকে প্রথমে ধন্যবাদ আমাকে এই অনুষ্ঠানে ডাকার জন্য, এবং এতগুলো কথা বলতে পেরেছি আপনার মাধ্যমে, এজন্য আপনাদের মৃদুল প্রকাশনীকেও ধন্যবাদ। আর এই বছরের 2025 সনের যে প্রাণের বইমেলা, 21-এর বইমেলা, সেটা একটা নতুন আবহে হবে। এটা মানে এখানে সবচেয়ে বেশি থাকবে যে বইয়ের চেয়েও বেশি থাকবে স্বাধীনতা। হ্যাঁ, বই যতই এখানে নতুন লেখকরা লেখক, কিন্তু আমাদের গায়ে যে বসন্তের বাতাসটা, প্রথম বাতাসটা লাগবে, সেটা হবে মুক্তির বাতাস। সুতরাং সেই মুক্তির বাতাসের মধ্যে বইয়ের পাতাগুলো উল্টে যাবে, সেটা দেখার অপেক্ষায় রইলাম। আলহামদুলিল্লাহ, আপনার চমৎকার মন্তব্য, চমৎকার উপলব্ধিবোধ, চমৎকার আপনার এই বইমেলা নিয়ে আয়োজনের যে আগাম চমৎকার একটি আবাহনী বার্তা আপনি দিলেন, যে আসলে আমাদের বইমেলাটা একটা মুক্ত, একটা স্বাধীনতা, আমাদের একটা ফ্রিডম প্লেসে ইনশাল্লাহ আমরা এবার থাকবো। আমাদের এই ফ্রিডম প্লেসটাই দরকার ছিল। আমাদের বাংলাদেশ একটি স্বাধীন দেশ। এই দেশের প্রত্যেকটা মানুষই তার মুক্ত চেতা কথা বলবে, মুক্ত মন নিয়ে ঘুরবে, মুক্ত মন নিয়ে সে চলাফেরা করবে, এটাই স্বাভাবিক। এই জন্য আমাদের এই দেশ সবসময় মুক্ত থাকে, আমাদের ফ্রিডম নিয়ে আমরা চলতে পারি, সেই আশাবাদ ব্যক্ত করে আমাদের আজকের অনুষ্ঠানে এখানে সমাপ্তি ঘোষণা করছি। সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ আপনাকে স্যার। ধন্যবাদ। জি, থ্যাংক ইউ সো মাচ।